সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বিখ্যাত বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন, আমরা সবাই জানি। সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিল। মৃত্যুকালে এই মহিষী নারীর বয়স হয়েছিল 91 বছর। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আলাপ করব তার কর্মজীবন সম্পর্ক কিছুটা। প্রিয় দর্শক, বর্তমানে যে সময় যাচ্ছে, ঘূর্ণিঝড়, বজ্রপাত, দুর্ঘটনা ইত্যাদি নানা কারণে মৃত্যুর ঘটনা তো ঘটছে দেশে প্রতিনিয়তই। রোগ শোক তো আছে, কিন্তু সাম্প্রতিককালে বেশ কিছু হত্যাকাণ্ড, বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড, শিক্ষক হত্যাকাণ্ড, বিশ্ববিদ্যালয়ের হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা, ব্লগার হত্যাকাণ্ড, বিদেশি হত্যাকাণ্ড, এগুলোর ঘটনা যেন রেশ কাটছেই না। নাগরিক নিরাপত্তার জন্য নিশ্চয়ই এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে রয়েছে সাম্প্রতিক সময়ে। গেল শুক্রবারও কুষ্টিয়ায় চাপাতির আঘাতে খুন হলেন হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান। সে সময় আহত হয়েছেন তারই বন্ধু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান। মোটরসাইকেলে করে তারা যাচ্ছিলেন, সে সময় তারা আক্রমণের শিকার হয়েছেন। এবং এইসব ঘটনা যে কায়দা হত্যাকাণ্ডগুলো ঘটছে এবং দায় দায়িত্ব স্বীকারের ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন একটা স্বাভাবিক রুটিন বিষয় পরিণত হয়েছে দেশে। আলাপ করব এই বিষয়টি নিয়ে। আর যদি সময় থাকে সামনে, আপনি জানেন যে বাজেট আসছে, কৃষি কতটা গুরুত্ব পাবে বাজেটে সেই বিষয় নিয়ে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কৃষকের যে আবাদ করছেন তারাতে ফলনের ন্যায্য দাম পাচ্ছেন, বিশেষ করে বোরো ধানের চাষ কমে যাচ্ছে। এটা খাদ্য নিরাপত্তার উপর কী ধরনের প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়ে স্বাভাবিক সাধারণ আলোচনা আমরা করবার প্রয়াস নেব। শুরুতে এই দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। রয়েছেন অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক দৈনিক সমকাল। স্বাগত আপনাদের দুজনকে। অজয়, আপনি শুরু করুন। নূরজাহান বেগম মারা গেছেন, একটা বিরাট একটা অধ্যায়ের যে আমি একটা লেখার শিরোনাম করেছি যে বেগমের নূরজাহান। আসলে কিন্তু পরিণত বয়সে তার মৃত্যু হয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং অবশ্যই একই সঙ্গে নাসির উদ্দিন সাহেবের প্রতি তার বাবা, নিজের মেয়েকে যে সময়ে বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতিষ্ঠানে পড়তে পাঠিয়েছিলেন এবং উচ্চশিক্ষা এবং একই সঙ্গে সাংবাদিকতা এবং নারী সাংবাদিকতা, এটা তো অভাবনীয় ওই সময়ে আর কি। এবং দেখেন যে মেয়েদের লেখা শুধু ছাপতেন না, লেখার সঙ্গে ছবি ছাপতেন। এবং যেরকম একটা রক্ষণশীল আবহাওয়াতে কলকাতায়, তারপরে ঢাকায়, 50 ঢাকায় চলে আসলো বেগম। এবং ঘরে ঘরের পত্রিকা, কিন্তু আমরা একদম গ্রামে থাকতাম, তো তখন ওরকম পত্রিকাটা খুব যে উন্নত মানের ছাপা সেটাও তো মুদ্রণ শিল্প ছিল না। কিন্তু একেবারে আমি নিভৃত গ্রামে বসেই কিন্তু বেগমটা দেখতাম যে যাচ্ছে এবং সেই গ্রামের নারী লেখক বা কম বয়সী লেখা পাঠাচ্ছে, ছবি ছাপাচ্ছে। এই তো এখনকার আমাদের অনেক নারী সব সংবাদপত্রে, টেলিভিশনে। আমি তো খুব একবার মনে আছে যে সকাল 6টার দিকে মাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মেয়ে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম যে 6:30টার মধ্যে ওখান থেকে সরাসরি সেই ঘটনার প্রচার, অর্থাৎ ঢাকা দিকে এর মধ্যে চলে গেছে খবর পেয়ে। এই যে এখনকার সময় সব টিভি চ্যানেলে নারীরা কাজ করছে, দৈনিক পত্রিকায় সম্পাদকে। আমার মনে আছে যে প্রথম আলো একবার নারী দিবসে পুরো পত্রিকাটাই নারীদের লেখা দিয়ে। কিন্তু এটা সূচনাটা যখন করেছিলেন, এবং একদিকে রক্ষণশীলতা, একদিকে সামাজিক আরও হাজারো বাধা, এবং তার মধ্যে লেখাপড়া করেছেন এবং কত এবং আমার মনে হয় যে বেগমের যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে কেউ কেউ তুলনা যদি করেন যে এখনকার নারীদের পথ চলায় যে বাধা বিপত্তির কথাগুলো বলা হয়, যে চ্যালেঞ্জ, যে হার্ডলস, তখনকার সময়ের প্রেক্ষিতে কেমন ছিল সেই পরিস্থিতি? জনাব সৌরভ হাসান। না, বাংলাদেশের শিল্প সাহিত্যের প্রসারের বিকাশে বেগমের একটা বড় ভূমিকা আছে। অজয়দা ঠিকই বলেছেন যে একটা পশ্চাৎপদ সমাজ চিন্তা, বিশেষ করে নারী যখন, মুসলিম নারীরা যখন বাইরে যাওয়া বারণ, তখন কিন্তু বেগম রোকেয়ার অনুপ্রেরণায় কবি সুফিয়া কামাল, শামসুন নাহার মাহমুদ, নূরজাহান বেগম এরা বেরিয়ে আসে। এবং দেশ ভাগের পর তারা অবশ্যই ঢাকায় তাদের কেন্দ্র
হয় এবং সারা দেশেই, এবং আজকের অনেক বিখ্যাত নারী লেখক কিন্তু বেগম বেগমের থেকে উঠে সৃষ্টি। এসেছে, বেগমের সৃষ্টি। এবং বেগম একেবারে শুরু থেকে এক ধরনের ধর্মান্ধতা, সামাজিক কুপমণ্ডকতা, সমাজ প্রতিক্রিয়াশীলতা, এর বিরুদ্ধে লড়াইটা কিন্তু তারা জাগরুক রেখেছিল। এবং তার পুরো শুরু থেকেই যদি আমরা দেখি সওগাত বা বেগমের তার নীতি, পথ, আদর্শ, পথ চলায় কিন্তু এক ধরনের কি বলে গতি যেমন আছে, এক ধরনের আদর্শ আছে, এক ধরনের সামনে এগিয়ে চলার, মানুষকে আলোকিত করার যে প্রেরণা, যে উদ্দীপনা যোগানো সেটি আছে। ছবি ছাপা অবশ্যই তখন এটি এক ধরনের বাঙালি মুসলিম সমাজে যে এটি বেশ প্রায় নিষিদ্ধ। তখন মেয়েরা নিজের নামে লেখা ছাপতে সাহস পেত না। আর সেখানে এই নূরজাহান বেগম এবং তার বাবা যে মোহাম্মদ নাসিরউদ্দিন যে ভূমিকা পালন করছে, অবশ্যই নারী জাগরণের ক্ষেত্রে, নারী সাংবাদিকতার ক্ষেত্রে এবং নারী সমাজের সামনে চলার ক্ষেত্রে একটা বড় মাইলফলক বলে মনে করি। 51 বছর বয়সে তিনি মারা গেছেন এবং এটি অবশ্যই পরিণত বয়স 91 বয়সে, 91 বছর বয়সে। কিন্তু মনে হয় যেন আমরা আমাদের যে তার কাছ থেকে হয়তো আরো আমাদের প্রত্যাশা ছিল এবং পাওয়ার ছিল। তবে তিনি যে পথ দেখিয়ে গেছেন, তিনি যে পত্রিকাটা প্রতিষ্ঠা করে গেছেন, এতদিন সম্পাদনা করে গেছেন প্রায় 7 দশক, আর সেই পত্রিকাটা যদি বাঁচিয়ে রাখে, সেই পত্রিকার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন এটি আশা করি। এবং তার যে অনুসৃত পথ, এই পত্রিকা আগামী নারী সমাজকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। নিশ্চয়ই। অযোধ্যা, আমরা পরে একটি বিষয় বলছিলাম যে মানে মৃত্যু তো স্বাভাবিক নিয়ম, কিন্তু যেরকম ঘটনাগুলোর মধ্য দিয়ে মৃত্যুগুলো ঘটছে, হত্যাকাণ্ডগুলো ঘটছে, তাতে সবসময় মানে আমরা যখন টকশো আলাপের বিষয়বস্তু ঠিক করতে যাই, তখন হয়তো অনেক বিষয় আছে আমাদের পজিটিভ, আমরা এগিয়ে চলার পথে অনেক আশা দেখার বিষয় আছে, কিন্তু এই নিরাপত্তার বিষয়গুলো সবসময় চলে আসে এবং এই আলাপগুলোই আমরা সমাধান খোঁজার চেষ্টা করি, আমরা কর্তৃপক্ষকে তাদের নজরে আনার চেষ্টা করি, কিন্তু এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু কমছে না, একটার পর একটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু এটা মানে সামনের দিনে আমাদের মনের উপরে কি ধরনের প্রভাব ফেলবে, নাগরিক জীবনে, নাগরিক নিরাপত্তা? এটা তো একটা সময় ধরেন যে 70-এর দশকটা আমি দেখেছি যে, বা 60-এর দশকের শেষ দিকে পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছিল শ্রেণী শত্রু খতম করো। এখন আমরা যে হত্যাকাণ্ড দেখছি, বা 80-এর দশকে বা 90-এর দশকে আমি দেখেছি যে যশোর, খুলনা, কুষ্টিয়া এই অঞ্চলে এখন যে ধরনের হত্যাকাণ্ড প্রতিদিন আমরা দেখছি, সেটা কিন্তু মানে 70-এর দশকে এরকম শ্রেণীশত্রু, এবং এখনকার হয়তো এত গণমাধ্যম তখন ছিল না, একটা ফলাও প্রচার হতো না, কিন্তু ঘটেছে আর কি। একটা সময় জাসদ তার গণবাহিনী করলো, তাদের দিক থেকেও বেশ কিছু অ্যাকশন বলেন বা তাদের মানে রাজনৈতিক তৎপরতা বলেন, কিংবা একটা সময় শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে, সেগুলো আমরা দেখেছি। হয়তো মানে তুলনা করলে কোনটা বেশি কোনটা কম সেটা, কিন্তু এখনকার যে ঘটনাগুলো ঘটছে, নিরাপত্তা তো অবশ্যই মানে মানুষ এবং খুব সাধারণ মানুষ, আপনি তার একটা রং চাপিয়ে তাকে একটা অভিযোগ করে, যেমন নারায়ণগঞ্জে মানে এই যে শিক্ষককে অবমাননা, একেবারেই তার বিরুদ্ধে একটা মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে, এবং সেটা কিন্তু আপনি সমাজের মধ্যে এক ধরনের কিছু লোক হোক বা বেশি লোক হোক, তাদেরকে কিন্তু এই গুজব রটিয়ে কিন্তু কিছু লোককে মানে বিশ্বাসও করিয়ে ফেললেন যে সে এমন কথা হয়তো বলতেই পারে। কিংবা রামুতে একই ঘটনা ঘটেছে, কিংবা আপনার বরিশালে ঘটেছে, হোমনায় ঘটেছে, সাথিয়ায় ঘটেছে, গুজব রটিয়ে কিন্তু আপনি, এবং এই হত্যাকাণ্ডগুলোও ঘটানো হয়েছে, শুধু তো তা না আর কি। এবং বলা যায় যে এখন মানে একটা সময় যখন প্রথম দিকে জাপানি নাগরিক বা তারও আগে ইতালির একজন নাগরিক এই হত্যাকাণ্ড ঘটলো, হ্যাঁ, এটার যে দুইটার ব্যবধান হয়তো ছিল যা, এখন কিন্তু রাজশাহীর ঘটনা বা সাম্প্রতিক কুষ্টিয়ার ঘটনা, কিংবা ঢাকার এই যে কক্সবাজারের ঘটনা, বা এটার বা এই যে কলাবাগানে মানে পাশাপাশি কিন্তু হচ্ছে, অর্থাৎ মানে ইন্টেন্সিটিটা বাড়ছে হত্যাকাণ্ডের, এটা অবশ্যই উদ্বেগের।
এবং এটা ধরেন এই গত 2 দিন আগে আমরা একটা বড় ধরনের, আমরা যেটা পারি ধরেন আমি বলবো যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, আমরা দেখেন উন্নত দেশগুলো হলে আমার ধারণা যে সংবাদপত্রে হেডলাইন হয়তো দি গ্রেট বেঙ্গল ইভ্যাকুয়েশন। এই যে লাখ লাখ লোক, গভর্নমেন্ট 20 লাখ লোক বলছে, হয়তো 20 লাখ লোক সবাই আসে নাই, কিন্তু 5-6 লাখ লোক তো, এবং আমাদের মতো এখনো আমরা তো একটা প্রকৃত অর্থে তো একটা গরিব দেশ। আমাদের ওই অর্থনৈতিক সচ্ছলতা বা এই যে প্রযুক্তিগত উন্নতি সেটা নাই, কিন্তু আমরা তো 5 লাখ লোককে এনে এবং প্রায় সবাই কিন্তু কোনো না কোনো নিরাপদ আশ্রয় নিতে পেরেছে। এই নিরাপত্তাটা যে জাতি তৈরি করতে পারে, হাজার হাজার সরকারি কর্মকর্তা যাদের নিয়ে আমরা অনেক অভিযোগ করি, আমলাতন্ত্র শব্দটা এক ধরনের নেতিবাচক অর্থে ব্যবহার হয়, তারাই কিন্তু শুক্র শনি ছুটি বাতিল করে তারা এই কাজগুলো করেছে, কিন্তু অফিসের কাজগুলো করেছে। এবং আশ্রয় কেন্দ্রের সম্পর্কে এমন অভিযোগ নাই যে ওখানে একটা বসবাসের অযোগ্য পরিবেশে আমাদের নিয়ে গেছে। এইটা যে জাতি পারে, এটা তো একটা মানুষকে আমরা নিরাপত্তা দিতে পেরেছি। আমরা কিন্তু মানে ব্যক্তি জীবনের যে নিরাপত্তা, এবং সেটা এমনও না যে কাউকে মিথ্যা অভিযোগ করেও হত্যা করা হচ্ছে, কাউকে কোনো অভিযোগ ছাড়াও হত্যা করা হচ্ছে, কাউকে আপনি পছন্দ করেন না তাকেও আপনি মানে, এবং সবগুলো নিয়ে গভর্নমেন্ট একরকমের একটা ব্যাখ্যা দিচ্ছে যে এখানে লোকাল তার যারা অপরাধ বিরোধী যে অভিযান চলছে সেটার সঙ্গে মিলিয়ে দেখছে। বাইরের আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন তাদের দিক থেকে একটা প্রচার চলছে যে এখানে আইএস ঘাঁটি গাড়ছে, এদের রুখতে হলে আমাদের সাহায্য নিতে হবে তোমাকে। একাধিক মার্কিন কর্মকর্তা কিন্তু এসে বাংলাদেশে বলে গেছেন যে এটা তোমাদের বিপদটা ওখান থেকে আসতেছে, ওইটা রুখতে পারি আমরা, তার পাল্টা বলছে যে তোমরা গেলে তো ইরাক হয়, তোমরা গেলে আফগানিস্তান হয়, তোমরা গেলে লিবিয়া হয়, বা তোমরা গেলে সিরিয়া হয়। আজকেও ধরেন আমরা যখন মানে দেখছি যে এই সোমবারের দিন আপনার সর্বরাত পালিত হলো, আর সিরিয়ায় শতাধিক লোক কিন্তু একটি আক্রমণের সেটা, অর্থাৎ এই ঘটনা পাকিস্তানে ঘটছে এইগুলো। কাজে ওই সংখ্যাটা যদি ধরেন, আমরা হয়তো মানে তার ধারে কাছেও নাই, বা ওই রকম সংঘাতপূর্ণ একটি বা দুই পক্ষ মুখোমুখি হয়ে নাগরিকদের মধ্যে সেই অবস্থাটা নাই, কিন্তু গুপ্ত হত্যা বাংলাদেশে চলছে। এবং সেটা আমরা যে, আমার মনে হয় যে শক্তির দিকে এটা, যে আমরা এটাকে কিন্তু গ্রহণ করছি না, মেনে নিচ্ছি না। যেমন জেএমবিটা আমরা মেনে নেই নাই, এটাকেও কিন্তু বাংলাদেশের সমাজ মেনে নিচ্ছে না। কাজেই যে কারণে আমরা 5 লাখ লোককে নিরাপত্তা দিতে পারি, সে একই কারণে কিন্তু আমাদের পারা উচিত সেইটার ব্যর্থতাটা অবশ্যই সরকারের দিক থেকে আছে। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা সব ইলেকশনে জিততে পারে, পৌরসভায় জিততে পারে, ইউনিয়ন কাউন্সিলে জিততে পারে, শত শত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারে, জনপ্রিয়তার কথা বলে তারা কেন এই কাজটা করতে পারবে না? সেটার জবাব তো তাদের দিতে হবে। করতে পারবে না। জি, এক ধরনের আমি এক শব্দ বলেছি যে বাচনিক উচ্ছ্বাস দেখা যায় এই সন্ত্রাস দমন বা জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে। বিদেশি শক্তিরা আসে, বিশেষ করে যুক্তরাষ্ট্র আসে, যে আমাদের সহযোগিতা নিলে এগুলোকে আমরা সমাধান করতে পারবো। কিন্তু সরকারও আন্তরিক, তারাও বৈঠক করছে, চিন্তাভাবনা করছে, কিন্তু নিরাপত্তাটা আসলে এনশিওর হচ্ছে না। না, নাগরিক নিরাপত্তা নির্ভর করে যেমন নাগরিকের নিজের উপর, সামাজিক নিরাপত্তার উপর, রাষ্ট্রীয় নিরাপত্তার উপর। যে কোনো এক জায়গায় ঘাটতে হলে, এবং নিরাপত্তার যারা হুমকি তারা যদি নির্বিঘ্ন থাকে, তারা যদি রাষ্ট্রকে, আইনকে ভয় না করে, অথবা রাষ্ট্র বা আইন যদি তাদেরকে নিবৃত্ত করতে না পারে, তাহলে নাগরিক নিরাপত্তাহীনতা রাষ্ট্র এবং সরকারের পক্ষে এটা খুবই সহজ কাজ, এটাকে মোকাবেলা করা। না, খুব সহজ না, রাজনীতির জন্য খুব সহজ। রাজনীতি যদি স্থিতিশীল থাকে, রাজনীতি যদি সুস্থ থাকে, সুস্থ ধারায় প্রবাহিত হয়, গণতান্ত্রিক রীতিনীতি সব পক্ষ মেনে চলে, তাহলে কিন্তু এই অপশক্তি জায়গা করে নিতে পারে না। অপশক্তি দু একটা অপঘাত ঘটাতে পারে, কিন্তু সমাজ, রাষ্ট্র বা সামাজিক শক্তিগুলো তা প্রতিরোধ করে। আমরা অতীতে দেখেছি। সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক করেছে, এবং বৈঠকে কি বলবো যে একটা গতানুগতিক এবং এক ধরনের মানে মানুষের মন ভোলানো বিবৃতি দিল। যে একটা হচ্ছে যে তারা বলল যে যতগুলো হত্যা হয়েছে, জেএমবি এতটি করেছে এবং হুজি এতটি করেছে। এখন জেএমবি হুজি তো এদেশেই তাদের সৃষ্টি হয়েছে,
এবং তাদের অনেকে মানে শীর্ষ জেএমবির শীর্ষ 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। হুজিরও মুফতি হান্নান সহ অনেকে এখন কারাগারে, এবং তারাও ফাঁসির দড়ির অপেক্ষায়। কথা হচ্ছে যে তাদের যে সহযোগী, আমরা একসময় প্রচার করলাম 2009-10 যে জঙ্গিবাদ নির্মূল করে দিয়েছে, জেএমবির ঘাঁটি নেই, জেএমবির কোনো এখানে ধ্বংসাবশেষও নাই, জেএমবি, হুজি বা এই ধরনের জঙ্গি গোষ্ঠী। পরবর্তী একটি কিন্তু বের হচ্ছে। প্রথম আমরা আনসারুল্লাহ বাংলা টিমের শুনলাম, এখন হলো আনসারুল আল ইসলাম। তো এরা কোত্থেকে আসে? তাহলে যে অপশক্তি, এই অপশক্তির বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার, সেটা শুধু আইনশৃঙ্খলা জনিত নয়। শুধু আইনশৃঙ্খলা বোমা মেরে এটা কিন্তু ইরাকে, আফগানিস্তানে, সিরিয়ায় এটা দমন করতে পারেনি। এর জন্য রাজনৈতিক ঐকমত্য থাকা দরকার। রাজনৈতিক যে দর্শন এই হত্যাকাণ্ডে প্ররোচিত করে, সেই দর্শনের বিরুদ্ধে যে দর্শন, অর্থাৎ মানবতাবাদ, শুভবুদ্ধি, গণতন্ত্র, এর জাগরণ দরকার। এবং সেটি সরকার একার পক্ষে সম্ভব না, সরকারের দলের পক্ষে সম্ভব না। সমাজের যত সামাজিক শক্তিগুলোকে একত্রিত করতে হবে। আমরা এক ধরনের কী বলে পরস্পর অভিযোগ, ব্লেম গেম দেখি। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় যে এটা সরকার গণতন্ত্রহীনতাই হচ্ছে এর কারণ। সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটা বিএনপি জামাতেরা প্রশ্রয় দিয়েছে। বিএনপি জামাত প্রশ্রয় দিলে তাহলে ধরা হচ্ছে না কেন? আর আপনি বলছেন যে গণতন্ত্র একটা বড় কারণ, এবং মানে সার্বিক ঐক্য তৈরি করতে হবে, সুস্থ রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আপনি যদি প্যারিসের দিকে দেখেন বা বেলজিয়ামের দিকে দেখেন, ওখানে তো গণতন্ত্রের অভাব নেই, ওখানে তো হ্যাঁ, গণতন্ত্রের অভাব নেই, সেটা তো বহিরাগত। তারা কিন্তু বাইরে থেকে যেয়ে সেখানে হামলা করে পড়ে এবং তাদের ধরা হয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি হচ্ছে। কিন্তু আমরা যখন বলি যে এরা বাইরের কেউ না, এরা এখানেই সৃষ্টি হয়েছে, এখানে হোম গ্রাউন্ড, তাহলে হোম গ্রাউন্ড কী করে তারা সৃষ্টি হলো, কী করে তারা প্রসারিত হচ্ছে, কী করে হামলা চালাচ্ছে, তাদের ঘাঁটি কোথায়, তাদের অস্ত্র কোথা থেকে পাচ্ছে, অর্থ কোথা থেকে পাচ্ছে। আমরা বিএনপি জামাত আমলে বলেছি এবং অনেকগুলো প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রীয় প্রশ্রয় পেয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। আমরা দেখেছি যে রাজশাহীর এসপি এদেরকে গার্ড অফ অনার, এই জেএমবি নেতাদের গার্ড অফ অনার করে নিয়ে গেছে মিছিল করে। কিন্তু আজকে তো সেটা দিচ্ছে না রাষ্ট্র, আজকে তো সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে না। তাহলে কেন তাদের বিরুদ্ধে অভিযানটা সফল হচ্ছে না? আর আরেকটি হচ্ছে যে এখন যে টার্গেটেড, মানে আগে কিন্তু যে কোনো একটা সমাবেশে, যেমন ওদিসির সম্মেলনে বোমা হামলা হয়েছে, সায়নাটের নববর্ষের অনুষ্ঠানে হয়েছে, সিপিবির সমাবেশে হয়েছে, সিনেমা হলে হয়েছে, গির্জায় হয়েছে। এখন কিন্তু ব্যক্তি ধরে, তখন ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বা একটা সমাবেশ ছিল যে এই গোষ্ঠীকে টার্গেট করেছে, নির্বিচারে হত্যা ছিল। এখন কিন্তু যে যাকে হত্যা করবে তাকে, এবং এটা দীর্ঘ পরিকল্পনা অংশ। একটা হামলা কিন্তু যে কোনো সময় হতে পারে, মানে যে কোনো জায়গায়, কিন্তু এটা পরিকল্পনা করে যখন সুযোগ দেখেছে এবং কাকে কেন কোথায় তাকে আক্রমণ করা হবে, সেটি তাদের মানে এই অপশক্তির কিন্তু তাদের পূর্ব নির্ধারিত নীল নকশার অংশ। কিন্তু সরকার কেন সেটি আগে থেকে আজ করতে পারছে না, আগে থেকে এটি উদ্ঘাটন করতে পারছে না যে তারা কোথায় সংগঠিত হচ্ছে, কোথায় কার সাথে কার যোগাযোগ হচ্ছে। বলছে যে টেলিফোন তারা ব্যবহার করে না, তাহলে কোন প্রযুক্তির মাধ্যমে একে অপরকে যোগাযোগ করে। এবং এটা অস্বীকারের চেয়ে বড় হচ্ছে যে বাইরের কোনো শক্তির সহায়তা আছে কি না। যে কোনো এখানে অঘটন ঘটলেই আইএস দাবি করে, আমি সেটাকে সত্য বলে মনে করি না, এটি তাদের রাজনৈতিক উদ্দেশ্যেই করে। কিন্তু এখানে যারা এই অঘটনগুলো ঘটাচ্ছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, সেই একই রাজনৈতিক দর্শনে বাইরের যদি কোনো অপশক্তি বিশ্বাস করে, তখন তাদের মধ্যে যোগসূত্র থাকা অসম্ভব নয়। দাশগুপ্ত, সৌরভ ভাই বলছিলেন যে এই অপশক্তির যে দর্শন, সেটাকে পরাজিত করার জন্য যে কাউন্টার দর্শন এবং তার যে শক্তি সামর্থ্য থাকা দরকার, সেটা একটা অনুপস্থিতি উনি লক্ষ্য করছেন, এবং ওইটাই এটাকে কাউন্টার করা বা মোকাবেলা করার দুর্বলতার জায়গা বলে উনি মনে করছেন। একটা কিন্তু দেখেন যে আমাদের সমাজে এক ধরনের বিভাজন কিন্তু বহু বছর ধরে আছে আর কি। 80-র দশকে আমরা একটা দেখেছিলাম যে এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, তখন প্রধান রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তি, পেশাজীবী, আইনজীবী, চিকিৎসক,
সবার মধ্যে এক ধরনের এই সামরিক শাসন একদিকে, তার পাল্টা কিন্তু মানে বৃহত্তর সমাজ যদি বলি সব একমত ছিলেন, এবং সবগুলো জায়গা তারা ছাত্রদের মধ্যে যখন সংঘাত নিয়ে আসে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার চেষ্টা হয়েছে। অন্য জায়গায় সবগুলোতেই কিন্তু এই জায়গাটা কিন্তু এখন একটা বড় ধরনের বিভাজন হয়ে গেছে, সেটা পক্ষ বিপক্ষ নানাভাবে, এবং যে কারণে আমরা কিন্তু যে সামাজিক শক্তির সমাবেশ ঘটানো, এই যে জিনিসটা ধরেন 2004-05 যখন জেএমবি আসলো, তখন কিন্তু যে সরকার ক্ষমতায় তাদের সম্পর্কে অভিযোগ হলো যে এই শক্তি বারবরন্ত হওয়ায় তাদেরও ভূমিকা আছে। কিন্তু একই সঙ্গে দেখা গেল যে এই জেএমবির সবাই কিন্তু গ্রেপ্তার হয়ে গেল, এবং গোটা সমাজ কিন্তু সরকারের সেই উদ্যোগকে স্বাগত জানালো আর কি। এখনকার আপনি যদি ধরেন যে এরকম যদি কেউ গ্রেপ্তার হয় বা কারো বিচার হয়, আমরা কিন্তু সেটা নিশ্চিত করে বলতে পারি না যে আমাদের সমাজ ঐক্যবদ্ধভাবে এই অবস্থানটার পক্ষে নেবে। বরং এখন কিন্তু সুযোগগুলো অনেক বেড়েছিল। এখন ধরেন যে টেলিভিশনে আলোচনা হচ্ছে, টকশো হচ্ছে, পত্রিকায় মত, ভিন্ন মত, দ্বিমত, নানান জনের শত সহস্র মত কিন্তু প্রকাশের সুযোগগুলো ঘটছে, কিন্তু একসুরটা বের হয়ে আসছে না। সবাই সন্ত্রাস দমনের কথা হয়তো বলছে। এখন আমেরিকা তার মতো করে করে, পাকিস্তানে একজন তো পাকিস্তানে এসে তারা তাদের মতো করে মানে বোমা বর্ষণ করে চলে গেল, যে এইখানে এক সন্ত্রাসী আছে যে আইএস বা তালেবান কিংবা আল কায়দা আছে তাকে। এখন আমেরিকাকে বাংলাদেশে আইএস কাউকে চিহ্নিত করলে ওইভাবেই হামলা চালাবে? সেটা তো হচ্ছে বাইরে, যেটা আমরা কেউ পছন্দ করব না। আমাদের সমাজের অভ্যন্তরে মানুষের যে প্রত্যাশাটা আছে যে সবাই মিলে একটা কিছু করো, কারণ আমাদের অর্থনীতিটা যে কেউ বলছে, আপনাদের এখানে আমাদের অর্থমন্ত্রী এসেছিলেন, এবং মানে সবাইকে নিয়েই কিন্তু সবাই একটা বড় প্রত্যাশা, বড় একটা স্বপ্ন যে আমরা একটা উন্নত দেশ হতে পারি। 10-20 বছর আগে যদি কেউ বলতো যে বাংলাদেশ একটা সমৃদ্ধ অর্থনীতির দেশ হবে, তখন তো বলতো যে নিছকই একটা মানে কল্প, হ্যাঁ, যে কি বলছে আর কি, এটা বাংলাদেশ একটা এই স্বল্পোন্নত তৃতীয় বিশ্বেরও পিছিয়ে পড়া দেশ। এখন কিন্তু দেখেন অর্থমন্ত্রীর আলোচনা পুরোটা সরাসরি প্রচার হয়েছে, এবং যেসব ব্যবসায়ী শিল্পপতি আসছে তারা শুধু ব্যবসা বাণিজ্য করেন না, নানা মতের লোকজনও কিন্তু আছেন, অনেক নারী উদ্যোক্তা আসছে, তারা কিন্তু সবাই একটা মানে বাস্তবসম্মত মানে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন বাজেট অনুষ্ঠানে আর কি। এবং দেখেন এই জায়গাটায় কিন্তু আপনার শান্তি না থাকলে, এবং সেটা সরকার বলল যে আমি তো বিরোধী দল নিয়েই চলছি, জাতীয় সংসদে বিরোধী দল আছে, টেলিভিশনে দুই পক্ষ নিয়ে আলোচনা হচ্ছে, দৃশ্য তো সবই স্বাভাবিক, কিন্তু সবাই কিন্তু মনে করছে যে ভেতরে একটা এমন একটা মানে কি চোরা স্রোত চলছে পাশাপাশি, সেটা চোরা স্রোত না বলে বিপরীত স্রোতও বলতে পারেন আপনি। হ্যাঁ, এই দুইটার কিন্তু এক ধরনের এই সমঝোতার মানে পরিবেশ না হলে কিন্তু এই জায়গাগুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা সৌরভ ভাই বললেন যে ব্যক্তি আমি নিজেকে সতর্ক হয়ে চলবো, রাষ্ট্র এক ধরনের তার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, কিন্তু সমাজ যদি তার চারপাশের যে অন্যায়কারী তাকে যদি মোকাবেলা না করে, তাহলে এবং শক্তিটা যদি হারাতে থাকে ক্রমশ, এবং হতাশ হয়ে যাবে। কিন্তু হতাশ হলে কিন্তু মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে, এবং তখন ওই মানে ক্ষুদ্র একজন ব্যক্তিও কিন্তু ওই যে বলা হয় যে বিগ ব্রাদার্স তোমাকে ফলো করছে, কিন্তু তুমি জানো না যে অলৌকিক লিটল ব্রাদার্স তোমাকে ফলো করছে। মানে বিগ ব্রাদার নিয়ে কিন্তু সারা দুনিয়া আলোচনা হয় যে সে পেছনে থেকে সব কিছু করে, কিন্তু আমাদের সমাজে এই অলি গলি থেকে শুরু করে নিভৃত গ্রামেও কিন্তু লিটল ব্রাদার্সরাও কিন্তু অ্যাক্টিভ, এবং তারা নট নেসেসারি যে সবসময় এই বিগ ব্রাদারদের সঙ্গে সম্পর্ক রেখে, সেটা দেশি বিগ ব্রাদার হতে পারে, বিগ বস হতে পারে, বাইরের হতে পারে, নট নেসেসারি। সে কিন্তু নিজের স্বার্থ এবং নিজের স্বার্থে একটা লোককে সে হত্যা করে, বা মোটরসাইকেলে যাচ্ছে একজনকে, একটা মোটরসাইকেলে গেলে তাকে কিন্তু হত্যা করতে, একটা ঢিল মেরেও কিন্তু তার মোটরসাইকেলে উল্টে দিয়ে তাকে সড়ক দুর্ঘটনায় ফেলে দেওয়া যায়। তাহলে আমরা তো প্রতিনিয়তই আলাপ করি, টকশো করছি, আপনি পত্রিকায় লিখছেন, সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে, বিদেশিরা আসছেন, সফর করছেন, সবই আছে, কিন্তু মানে পরিস্থিতির মানে গুরুত্বটাকে
একাডেমিক্যালি বলেন কিংবা যে আপনারা যে আলোচনাগুলো করলেন, এটাকে আরও গভীরভাবে অনুধাবন করা, রাষ্ট্র বা সমাজ বা সামগ্রিক উপলব্ধির জায়গাটা আমরা কি ছুঁতে পারছি কিনা, মানে আমরা কাছাকাছিও যেতে পারছি কিনা, যে যেন আমাদের সামনে একটা বড় ধরনের বিপদ আছে, বড় ধরনের একটা ঝুঁকি আছে, একটা হুমকি আছে, এটার জন্য আমাদের এখনই তৎপর হওয়া উচিত। সেটা সামগ্রিক না, এই যে উপলব্ধি করা বা উপলব্ধি বোধ করা, সেটি করার মতো আবার পরিবেশটা আছে কিনা। অর্থাৎ আমি যে কোনো এই যে জঙ্গি হামলার ঘটনা, হতাহতের ঘটনা, এবং আপনি দেখেন যে সংখ্যাগরিষ্ঠ এখানে যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ, ইসলাম ধর্মাবলম্বী সুন্নি মুসলমানের বাইরেই কিন্তু এই বাইরে যারা আছে তারাই কিন্তু হয় অন্য ধর্মের অথবা ইসলাম ধর্মের হলেও অন্য গোত্রের বা অন্য সম্প্রদায়ের তারা আক্রান্ত হচ্ছে। এখন সেখানে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত? রাষ্ট্র তো প্রতিটি নাগরিকের রাষ্ট্র। একটা হচ্ছে যে সামাজিক শক্তি যে এগিয়ে আসে না তা না। আমরা সাম্প্রতিক নারায়ণগঞ্জের ঘটনায় যদি দেখি, যে সামাজিক শক্তি কিন্তু বেশ সোচ্চার। একটি অন্যায়ের বিরুদ্ধে, অধ্যত্বের বিরুদ্ধে মানুষ কিন্তু সজাগ এবং প্রতিবাদীও। কিন্তু সেখানে রাষ্ট্রের ভূমিকা কী হয়? সরকার যদি সেটিকে আমি অন্তত নারায়ণগঞ্জের ঘটনায় দেখেছি যে 5-7 জন মন্ত্রী তারা মানে সরাসরি প্রতিবাদ করেছে, সরাসরি এই ঘটনার নিন্দা করেছে। তো এরকম যদি অন্যান্য ক্ষেত্রে হয়, সেটি একটা ইতিবাচক ঘটনা। অর্থাৎ যে কোনো অন্যায়, সেটা যার দ্বারাই হোক, যে দলের হোক, দলের বাইরে হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মানুষ প্রতিকার পায়, তো এটা অথবা এই পরিবেশটা শুভ চিন্তার উদ্বোধন, এক ধরনের ন্যায় চিন্তা বা সৎ চিন্তার বলবো, অথবা একটা অন্যায়ের বিরুদ্ধে যে মানুষের স্বাভাবিক যে শুভবোধ, মানুষের স্বাভাবিক যে প্রতিবাদী ভাষা, সেটি কিন্তু যদি রাষ্ট্র অনুধাবন করার চেষ্টা করে, অর্থাৎ সরকার বা রাষ্ট্র যারা পরিচালনা করে, যেটা নারায়ণগঞ্জের ঘটনায় ঘটেছে, অন্য ক্ষেত্রে ঘটছে কি, যেমন একটু ধরেন আপনি সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, 4 দফা হয়ে গেছে, 5ম দফা কালকে না পরশু। তা এই নির্বাচন সেখানে তো আইন কানুন নীতি নিয়ম আছে, সেটি মানা কি উচিত নয়? এই যে শত শত ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হবে বাংলাদেশে, এটি কি বাস্তবতা? মানে অরাজনৈতিক যদি নির্বাচন হতো, মানে রাজনৈতিক ব্যানারে তো হচ্ছে, সেটাতে আরও প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা। অর্থাৎ আইনের শাসনটা কিন্তু সব ক্ষেত্রে থাকা উচিত। সেটি শুধু একটি ঘটনায় যদি আইনের শাসন চাই, আরেকটি ঘটনায় আমি আইনের শাসনকে উপেক্ষা করব, তাহলে কিন্তু সমাজে শৃঙ্খলা থাকে না, যে কোনো বড় কাজ করা যায় না। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে হোক, অপঘাতের বিরুদ্ধে হোক, নাগরিকের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে হোক, রাষ্ট্রকে কিন্তু সব ক্ষেত্রেই ন্যায়ানুগ ভূমিকা নিতে হবে। জি, অযোধ্যা, আপনি আমাদের কেমন বাজেট চেয়ে অনুষ্ঠানের রেফারেন্স করেন? আপনি আমি বুঝতে পারছি যে পুরো অনুষ্ঠানটি আপনি দেখেছেন এবং মানে ফলো করেছেন। তো সেখানে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এত আলোচনা আপনি শুনলেন, আপনি নিজেও হয়তো খুব ইমপ্রেস বা উদ্দীপিত হয়েছেন যে একসময় 10 বছর আগে বা 15 বছর আগে বাংলাদেশ নিয়ে কোনো সম্ভাবনাকে আমরা বিশ্বাসযোগ্য মনে করতাম না, ক্রেডিবল ছিল না। কিন্তু আজকে 2016-তে এসে যখন IMF প্রজেকশন দেয়, যখন আপনার গোল্ডম্যান স্যাক্স অনেকদিন ধরে বলে আসছে বা অন্যান্য সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, তারা বলছে যে ইয়েস, বাংলাদেশ বিশ্বের সেরা শীর্ষ অর্থনীতিগুলো অন্তত 25-30টি অর্থনীতির মধ্যে একটি হয়ে যাবে 2030 বা 2050 সাল নাগাদ। এত যখন আসার কথা শুনি, তখন মানে উল্টা সাইডে কয়েনের উল্টা দিকের ইস্যুসগুলো কি, যেগুলো ওই শীর্ষ অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য এখনই অ্যাড্রেস করা উচিত, কিংবা উপলব্ধির কথাগুলো, যেটা সৌরভ ভাই একটা হতাশার কথা বললেন, যে রাষ্ট্র বা যারা মানে দেশ পরিচালনা করছেন তারা কতটা গভীরভাবে উপলব্ধি করছেন, ওই সমস্যাগুলো আপনার চোখে কি? ধরেন এখন যদি বলেন যে মানে এই ঘূর্ণিঝড়, আমার তো মানে সবচেয়ে আমার বড় মানে উদ্বেগের, যদি বলেন যে কৃষক তো এমনি দাম পাচ্ছে না। জি, আবার এই ধান এখন তো জাস্ট ধান কেটে সে কেউ উঠানে, কেউ মানে মাঠের মধ্যে রেখে এসেছে, এটা যে দাম পাচ্ছেই না, সেইটাই যদি আবার ঝড় জলোচ্ছ্বাসে উড়ায় নিয়ে যায়, তাহলে কৃষকের কী অবস্থা হবে? বাস্তবেই কিন্তু আমার ব্যক্তি যদি ধরেন, এটা একটা আমার বড় উদ্বেগের ব্যাপার ছিল। হয়তো অতটা ঝড় জলোচ্ছ্বাস হয়নি, কিন্তু এই যে মানে আমাদের কর্মসংস্থানের 45% কিন্তু কৃষিতে এখনও, মানে মোট যত লোক কাজ করে তার 45%-এর মতো, 46% এরকম হচ্ছে কৃষিতে কাজ করে।
তার ধানের দাম একটা সময় ধরেন, এখন কিন্তু আপনি যদি চালের দাম 40-50 টাকা পর্যন্ত হয়, তাও কিন্তু দিন মজুরি যায় 400-500 টাকা কিন্তু সাধারণভাবে মজুরি পায়। অনেক জায়গায় ধান কাটার লোক পাওয়া যায় না। কেন? খুব যারা ধান কাটে তাদের হিসাব পরিষ্কার, সে দিনে ধান কেটে তার মজুরি পাবে এই 20 কেজি এরকম। তো 20 কেজির দাম তো 200 টাকা বা 220 টাকা, 30 টাকা। সে তো অন্য কাজ করলে 400 টাকা পায়, 500 টাকা পায়। তো কেন ধান কেটে এটা পরিশ্রম, এটার গায়ে ধানের পাতা লাগলে পরে নানান রকমের সমস্যা হয়, এমনকি কেটে যায়। তো মানে অন্য অনেক ফসলেরই কিন্তু আমাদের অন্য ব্যবসা বাণিজ্যে যারা আছে তাদের কিন্তু কৃষকের দিকটা উপেক্ষিত। মধ্যবিত্তরা তারা মনে করে যে চালের দামটা কম হলে, কাঁচামরিচের দামটা একটু বেশি হলে আমরা মরিচের মানে ঝাঁজের কথা লিখি, পেঁয়াজের দামটা একটু, কিন্তু ওই জায়গাটায় যদি অর্থের প্রবাহটা না বাড়ে, অর্থের প্রবাহ বাড়বে কী করে? আপনি তো ভিক্ষা দিলে হবে না। বাজেটে তো আপনার দুইটাভাবেই আপনি তাকে সুবিধা দিতে পারেন। হয় চালের দাম বাড়ায় দিলেন যে ঠিক আছে তুমি যতটা পারো, রিক্সাওয়ালারা যেমন যেখানে 20 টাকা ভাড়া পরের দিন হয়তো 30 টাকা চাইলো, কিন্তু কৃষকের তো ওই সুযোগটা নাই। ইচ্ছা করলেই তো সে চালের দাম বাড়ায় দিতে পারবে না। তাইলে গভর্নমেন্ট কী করতে পারে? চালের দামটা কমাইতে হলে তার যাতে উৎপাদন ব্যয়টা কম হয়, সেইটাই কিন্তু বাজেটে তাকে সাহায্য। আপনি ঋণ খেলাপি, এই প্রথম আলোতে 3-4 দিন আগে হেডলাইন ছিল যে খেলাপি ঋণের পরিমাণ এবং অবলোপন 1 লাখ কোটি টাকা। আপনি ওখানে 1 লাখ কোটি টাকা আপনি, এবং তার মধ্যে 40,000 কোটি টাকা আদায়েরও কোনো দিন সম্ভাবনা নাই, ওইটা আপনি পাচ্ছেন। কৃষককে আপনি 1,000 কোটি টাকা ভর্তুকি দিতে আপনি কিন্তু মনে করেন যে সর্বনাশ হয়ে যাবে। আর ওই সর্বনাশ যদি না করতে চান তাহলে কিন্তু তাকে ভর্তুকি দিতে হবে, তাহলে সে কস্ট অফ প্রোডাকশন কম হবে। আর আরেকটা হবে যে সে যদি ভালো দামে বিক্রি করতে পারে তার হাতে পয়সা আসবে, যেটা দিয়ে শিল্পপণ্য কিনতে পারবে, সে শিল্প স্থাপনের একটা সুযোগ তৈরি হবে। আমরা শেষ করছি মানে এই সম্ভাবনার যে বাংলাদেশের কথা জিজ্ঞেস করলাম, সম্ভাবনার বাংলাদেশকে পিছনে টেনে ধরছে কি? সম্ভাবনা বাংলাদেশের পিছনে টেনে ধরছে অজয়দা যেসব বললেন, আমি সেটাও মনে করি না যে কৃষি এবং কৃষি পণ্যের দাম মুক্তবাজার অর্থনীতিতে চাইলেই কিন্তু বাড়ানো যাবে না, কমানো যেতে পারে ওএমএস বা বিভিন্ন মাধ্যমে। যেটি হচ্ছে যে আমরা একটি পণ্যই বেশি উৎপাদন করছি কিনা, অন্যান্য যে কৃষি পণ্য, শাকসবজি বলেন, ফল বলেন, সেখানে তো এই সমস্যা হচ্ছে না। তাহলে কোনটি অগ্রাধিকার দেব? আর যেটি বলছেন সেখানেই হচ্ছে যে 1 লাখ কোটি টাকা ঋণ খেলাপি থাকবে এবং কৃষকের ভর্তুকি দেব না, কৃষক ন্যায্য দাম পাবে না, সেটি যেমন অন্যায়। আরেকটি হচ্ছে যে সব ক্ষেত্রে আইনের শাসন আছে কিনা, বিশেষ করে অর্থনৈতিক যে উন্নয়ন প্রক্রিয়া, সেখানে সততা আছে কিনা, সেখানে অনিয়ম দুর্নীতি কত প্রকট, যে প্রকট আছে। এবং আমরা দেখি যেখানে উন্নয়ন প্রকল্প মানেই হচ্ছে দুর্নীতি, উন্নয়ন প্রকল্প মানেই হচ্ছে আর সেখান থেকে একটা বিরাট অঙ্কের কমিশন ভাগিয়ে নেওয়া। এবং বাজেটে এবং বিভিন্ন আমাদের জাতীয় নীতিতেও, উন্নয়ন নীতিতেও বিভিন্ন স্বার্থান্বেষী মহল আছে। সেই স্বার্থান্বেষী মহল হইতে কারা প্রভাব সৃষ্টি করে, কারা সরকারকে সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করতে পারে? ব্যবসায়ী, ধনবান গোষ্ঠী, এবং তাদের পক্ষে বাজেটটা নিতে চায়। সেটাও ধরলাম যে তারা এই আমাদের এই যে কি বলে নবীন অর্থনীতিতে এ ধরনের অনিয়ম থাকতে পারে। কিন্তু যেটি হচ্ছে যে সবার জন্য সেটি হবে কিনা, সব ব্যবসায়ীর জন্য একই সুবিধা হবে না কেন, সব কৃষকের জন্য এক সুবিধা হবে না কেন, সব অন্য আমরা ক্ষেতমজুরের কথা, ক্ষেতমজুর বেশি টাকা পাইলে কিন্তু কৃষক মনে করে যে সে বঞ্চিত হচ্ছে, কারণ তাকে ওই টাকাটা দিতে চাচ্ছে না। তাহলে ক্ষেতমজুরকে আমরা মধ্য কৃষককে দেখব বা প্রান্তিক কৃষককে দেখব, আবার ক্ষেতমজুরকে দেখব না? তারও তো ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। সুতরাং এত বড় রাষ্ট্র ছোট, কিন্তু এত জনগোষ্ঠী, 16 কোটি মানুষকে খাইয়ে পড়ে তার উন্নত জীবনযাপন, ন্যূনতম চাহিদা মেটানো, এটি হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ। এবং সেক্ষেত্রে দুর্নীতি যদি আমরা কমাতে পারি, রাষ্ট্রীয় অনাচার যদি কমাতে পারি, এবং সবার প্রতি যদি সমান নজর দিতে পারি, দল মত নির্বিশেষে, তাহলেই হচ্ছে এই অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো এটি মোকাবেলা করা সম্ভব। আরেকটি হচ্ছে যে আমাদের যোগান এবং চাহিদার যে দূরত্ব, সেটি দূর করা। কারণ
সম্প্রতি এক সাক্ষাৎকারে এবং তিনি সেমিনারেও বলেছেন, KS মোর্শেদ BIDS এর যে মহাপরিচালক, তিনি বলেছেন বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষিত বেকার। আমরা শিক্ষিত লোক তৈরি করতে পারছি, আর আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু সে শিক্ষা কাজে রাখছে না। আবার যে শিক্ষা কাজে রাখছে সেই শিক্ষা আমরা যোগান দিতে পারছি না। আমরা বাইরে থেকে তার ভাষায় যে প্রতি বছর কি বলে 5 কোটিরও বেশি, $5 কোটি বেশি আমাদের বাইরে চলে যাচ্ছে এই বিদেশি জনবল আনার জন্য, দক্ষ জনবল আনার জন্য। সেটি যদি আমরা নিজস্ব আমরা দেশে যোগান দিতে পারতাম, তাহলে একটি বড় সাশ্রয়। ধন্যবাদ জনাব সরওয়ার হাসান, ধন্যবাদ হযরত দাশগুপ্ত। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntvd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।